জঙ্গলের গোপন কবরস্থান। দ্য হাইডেন গ্রেভইয়ার্ড ইন দ্য ফরেস্ট। ভৌতিক বাংলা উপন্যাস। অধ্যায় ১। অজানা পথের ডাক। দুরন্ত মেঘে ভরা সন্ধ্যা। হাওয়ার ঘূর্ণিতে পাতাঝরা জঙ্গলের গাছগুলো যেন শীষ দিয়ে কেঁদে উঠছে। সেই জঙ্গল ছুঁয়ে একটা পুরনো গ্রাম, নাম ভৈরবপুর। পুরনো দিনের গ্রাম, অনেক রহস্য আর অলৌকিক কাহিনী ঘিরে আছে। তবে গ্রামের মানুষ একটা জিনিস নিয়ে চুপ, জঙ্গলের ভেতরের গোপন কবরস্থান। কেউ জানে না ঠিক কোথায় সেটা, তবে রাত বাড়লেই গ্রামের লোকেরা ঘরে দরজা বন্ধ করে দেয়। কেউ কেউ বলে রাতে জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসে। কেউ বলে গোড় খুঁড়ে কেউ বেরিয়ে আসে। গ্রামের এক যুবক, রুদ্র, শহর থেকে ফিরেছে কিছুদিন হল। বাবার মৃত্যুর পর গ্রামের পুরনো বাড়িতে এসে উঠেছে সে। লোকেরা সাবধান করেছিল, রাত্রে জঙ্গলের দিকে যাস না রে বাবা, কবরস্থানটা আবার জেগে উঠেছে। রুদ্র হেসেছিল, ভৌতিক গল্প গাঁজাখুরি ছাড়া কিছু না। কিন্তু সে জানত না, ভৈরবপুর জঙ্গলের বুকের ভেতর এক অপঘাতের ইতিহাস লুকিয়ে আছে, যেটা এখনো থেমে থাকেনি। সেই রাত রুদ্রের ঘুম ভেঙে গেল মাঝরাতে। হঠাৎ কানে এল জঙ্গলের দিক থেকে আসা এক অদ্ভুত আওয়াজ, মাটি খোঁড়ার মতো, যেন কেউ কিছু বের করার চেষ্টা করছে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল, দূরে কোথাও আলো জ্বলছে, টিমটিমে আলোর সঙ্গে মিশে আছে ধোঁয়ার কুণ্ডলী। কৌতূহলী রুদ্র একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলটা যেন নিঃশ্বাস নিচ্ছে। পাতার ওপর কুয়াশা জমেছে, আর পায়ের নিচে মাটি যেন কাঁপছে। হঠাৎ রুদ্র থেমে গেল। তার সামনে একটা খোলা কবর। মাটি সরে আছে, ভেতরটা ফাঁকা। আর পাশে ছড়ানো কিছু হাড়গোড়। টর্চের আলো পড়ে গেল একটা জীর্ণ কবরে লেখা নামের ওপর। মৃত নয়, আমি অপেক্ষায় আছি। ফের আসব। রুদ্রের শরীর শিউরে উঠল। পেছন থেকে হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস এসে লাগল তার ঘাড়ে। সে ঘুরে তাকাল। আর তখনই সে দেখল এক জীর্ণ, পোড়া শাড়ি পরা এক মেয়ে। চোখ দুটো গলে গিয়েছে, আর ঠোঁটের কোণায় জমাট রক্ত। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। অধ্যায় ২। মৃতদের জাগরণ। রুদ্র থমকে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল দুই গলিত চোখের গহ্বর আর গলার কাছে নেমে আসা একটা ছেঁড়া দড়ির দাগ। টর্চটা রুদ্রের হাত থেকে পড়ে গেল। পেছনে ফিরেই দৌড়াতে শুরু করল সে। চারদিকে কুয়াশা আর গাছের ছায়া যেন পথকে গিলে ফেলছিল। পায়ের নিচে মাটি যেন তলিয়ে যাচ্ছিল। হঠাৎ কিচ কিচ কিচ। পেছন থেকে অনেকগুলো পায়ের আওয়াজ। রুদ্র একবার ঘাড় ঘুরিয়ে দেখল, আরও কয়েকটা ছায়ামূর্তি তার পেছনে। কেউ আধমরা, কেউ কঙ্কাল, কেউ রক্তমাখা মুখে দাঁত বের করে হাসছে। মৃতরা জেগে উঠেছে। কোনোভাবে ছুটতে ছুটতে রুদ্র এসে পৌঁছাল গ্রামের শেষ প্রান্তে, যেখানে বৃদ্ধ নানুভাই থাকেন। এক সময়ের ওঝা, এখন প্রায় সব ভুলে গেছেন বলে লোকে ভাবে। রুদ্র দরজায় করাঘাত করল। নানু, দরজা খোলো, ওরা আসছে। মৃতরা। দরজা খুলে গেল। নানুর মুখে অদ্ভুত শান্তি, যেন সব জানতেন আগে থেকেই। তুই গিয়ে ওদের ডেকে এনেছিস, রুদ্র। এখন পুরো গ্রাম মরবে। কিন্তু কেন? আমি তো কিছু করিনি। নানু ধীরে ধীরে বসে বললেন, তোর বাবা একসময় কবরস্থানের গোপন রহস্য জানত। সে এক অভিশপ্ত মৃতদেহের ওপর পরীক্ষা করেছিল। মেয়েটির নাম ছিল চাঁদনী। তাকে বলি দেওয়া হয়েছিল সেই পুরনো কালের রীতিতে, জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল কবরস্থানে, জঙ্গলের গভীরে। সে বলেছিল সে ফিরবে। আর তুই গিয়ে তার ঘুম ভাঙিয়ে দিয়েছিস। রুদ্র থরথর করে কাঁপছে। নানু বললেন, যদি ওদের থামাতে চাস, তবে তোকে ফিরতে হবে সেই কবরস্থানে। আর খুঁজে বের করতে হবে চাঁদনীর আসল দেহাবশেষ।
না হলে প্রতিটি পূর্ণিমার রাতে মৃতেরা জেগে উঠবে আর খুন করবে জীবিতদের। রুদ্র প্রশ্ন করল, আর যদি আমি ফিরে না যাই? নানু জানাল, তবে এই গ্রাম আর তোর মতো যারা বেঁচে আছে তারা সবাই সেই কবরের নিচে যাবে। ওদের সাথে। বাইরে হাওয়ার গতি বাড়ছে। চারদিকে অদ্ভুত গন্ধ, পচা মাংসের মতো। আর দূরে কোথাও শোনা যাচ্ছে কান্না, গর্জন আর গলা কেটে যাওয়ার শব্দ। অধ্যায় ৩, চাঁদনির অভিশাপ। রুদ্র রাতের অন্ধকারে আবারও জঙ্গলের পথ ধরল। এক হাতে টর্চ, অন্য হাতে বাবার পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল সেই কবরস্থানের মানচিত্র। নানুর কথামতো চাঁদনির আসল দেহাবশেষ না পুড়িয়ে দিলে অভিশাপ শেষ হবে না। হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলে প্রবেশ করল সে। আশপাশের গাছগুলো যেন ঝুঁকে পড়েছে তার ওপর। পাতার ফাঁকে পূর্ণিমার আলো ছায়া ফেলে তৈরি করছে ভয়ানক সব অবয়ব। হঠাৎ টর্চের আলো পড়ে গেল এক পুরনো, ধ্বংসপ্রায় গেটের ওপর। সেখানে শিকলের মতো মোটা লতা জড়িয়ে আছে। গেটের ওপরে খোদাই করা আছে, এখানে ঘুমিয়ে আছে তারা, যাদের ঘুম ভাঙালে মৃত্যু অনিবার্য। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে গেট ঠেলে ঢুকে পড়ল। সামনে অসংখ্য পুরনো কবর। কোথাও মাটি উঠে এসেছে, কোথাও খোলা কফিন। হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে, আর বাতাসে ভেসে আসছে এক নারীর কান্না। কান্নার পথ ধরে এগিয়ে চলল রুদ্র। বাবার ডায়েরিতে লেখা ছিল, সবচেয়ে পুরনো কবরের নিচে আছে একটি গুপ্ত চেম্বার। চাঁদনিকে রাখা হয়েছিল সেখানে। তার আত্মা বন্দী, কিন্তু দেহ এখনও অপূর্ণ, পুড়িয়ে না ফেলা পর্যন্ত সে মুক্ত নয়। হঠাৎ মাটি দুলে উঠল। একটা কবরে দাঁড়ানো চাঁদনির ছায়ামূর্তি, চুল এলোমেলো, শরীর ঝুলে আছে, চোখে গলিত অন্ধকার। সে ধীরে ধীরে বলে উঠল, তুই ফিরেছিস বাবার রক্ত নিয়ে। এবার আমিও ফিরব, পুরোটাই শেষ করব। রুদ্র ভয়কে দমন করে বলল, আমি তোমাকে শান্তি দিতে চাই চাঁদনি, দয়া করে থামো। চাঁদনি হঠাৎ চিৎকার করে উঠল, আর চারপাশের কবরগুলো একে একে ফেটে গেল। মৃতরা উঠতে শুরু করল, কেউ কঙ্কাল, কেউ আধপচা দেহ নিয়ে হাঁটছে, কারো চোখ নেই, কারো হাত নেই। রুদ্র দৌড়ে গিয়ে পুরনো কবরের ওপর পাথর সরিয়ে দেখল একটা নিচের গর্ত, একটা গোপন সিঁড়ি নেমে গেছে অন্ধকারে। হাড়গোড় মারিয়ে সে নেমে পড়ল সেই চেম্বারে। ভেতরে মোমবাতির আলোয় দেখা গেল এক পাথরের কফিন, যার ওপরে বাঁধা চাঁদনির দেহ, তার শরীর থেকে এখনও রক্ত ঝরছে। ডায়েরি অনুযায়ী এই দেহটিকে আগুনে পুড়িয়ে দিলে তার আত্মা মুক্ত হবে। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে একটা শক্ত হাত চেপে ধরল রুদ্রকে। চাঁদনি। এবার সে আর ছায়া নয়, পূর্ণ দেহে দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে নরক ঘরের আগুন। আমার মৃত্যু অন্যায় ছিল রুদ্র, আমায় বলি দেওয়া হয়েছিল। আমি শুধু ন্যায়ের প্রতিশোধ চাই। রুদ্র বলল, তাহলে বেঁচে থাকা নিরপরাধদের প্রাণ নিস না। আমি তোমাকে শান্তি দিতে এসেছি। চাঁদনি থেমে গেল। তার চোখ থেকে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল। আমার ভালোবাসা বিশ্বাসঘাতকতা করেছিল। আমি এখন শুধু ন্যায়ের আগুনে শেষ হতে চাই। রুদ্র কফিনের ওপর রাখা পুরনো মশালটি জ্বালাল। ধীরে ধীরে চাঁদনির দেহ আগুনে পুড়ে যেতে লাগল। চিৎকার করল সে, কিন্তু সেই চিৎকারে ছিল না হিংসা, ছিল মুক্তির আনন্দ। এক এক করে চারপাশের মৃতরা আবার মাটিতে ঢুকে গেল। চাঁদনির ছায়া হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে বলল, তুই ভালো করলি রুদ্র, কিন্তু সাবধান, সব অভিশাপ শেষ হয় না। কিছু ঘুমিয়ে থাকে, আবার জাগে। অধ্যায় ৪, ঘুম পাড়ানি নয়, শেষ নিঃশ্বাস। চাঁদনির দেহ যখন আগুনে ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছিল, রুদ্র হাঁপাতে হাঁপাতে এক কোণায় বসেছিল। চারপাশের বাতাস হালকা হয়ে এসেছে, কুয়াশা কেটে যাচ্ছে, আর পচা মাংসের গন্ধটাও উধাও। সব শেষ। হয়তো সব সত্যিই শেষ।
সে গোপন চেম্বার থেকে উপরে উঠে এল। পুরো কবরস্থানটা যেন থেমে আছে, নিঃশব্দ, মৃত। সব কবর আবার মাটিতে মিশে গেছে। গেটটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল পেছনে। রুদ্র হাঁটতে হাঁটতে গ্রামের দিকে ফিরছিল। মনে শান্তি, চোখে ক্লান্তি। কিন্তু ঠিক তখন দূরে কোথাও একটা কুকুর হু হু করে ডেকে উঠল। বাতাসে হঠাৎ আবার সেই পুরনো গন্ধ, পচা মাংসের। আর কানের কাছে ফিস ফিস একটা আওয়াজ। তুই কি ভাবিস সব শেষ? রুদ্র থমকে গেল। চারদিক এক মুহূর্তে কুয়াশায় ঢেকে গেল আবার। তার পায়ের নিচে মাটি কেঁপে উঠল। হঠাৎ সামনের গাছের ছায়া ফাঁক করে বেরিয়ে এল একটা ছোট ছায়া। একটা মেয়ে, ৬-৭ বছর বয়স, সাদা ফ্রক পরে। চুল এলোমেলো, মুখে কোনো চোখ নেই। সে ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে এল। আমার নাম চাঁদনির মেয়ে। আমাকে তোরা কখনো পুঁতে রাখিসনি। এবার আমি আসব। তোর শহরে, তোর স্বপ্নে, তোর রক্তে। রুদ্র দৌড়াতে শুরু করল। কিন্তু পেছন থেকে সেই ছায়ার হাসি ভেসে আসতে থাকল। কিচ কিচ কিচ। হঠাৎ হোঁচ খেয়ে পড়ে গেল রুদ্র। তার চোখের সামনে একটা পুরনো কবর, নতুন খোঁড়া মাটি, আর পাথরে খোদাই করা নাম, রুদ্র সেনগুপ্ত। রুদ্র বোঝার আগেই পেছন থেকে সেই ছায়া তার কানে ফিস ফিস করল। তুই তো আমার জন্য এসেছিলি, রুদ্র। এখন তোর পালা ঘুমানোর। আমার পাশে। একটি বিকট চিৎকার। তারপর নিঃশব্দ।